ব্যাপার এমন ভাবে কাজ করে, যে কোনো বাজার খুললে সেটার ভিতরে এমন ভাবে মধ্যস্বত্ব ব্যক্তিরা ঢুকে পড়ে যে সার্বিয়ার দিকে তাকালে আমরা দেখেছি যে ওদের এত বেশি জমা পড়েছে আবেদন, সেই আবেদনগুলোকে প্রসেস করতে সার্ভার ফেল করেছে। তখন দুষ্ট চক্র নতুন করে সার্ভার বানিয়ে, ক্লোন সার্ভার বানিয়ে ওটার মাধ্যমে মানুষকে জাল করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করে একটা অব্যবস্থা সেখানে তৈরি করেছে। অন্যদিকে ইটালিতে যাবার যে সুযোগ আমাদের তৈরি ছিল, সেইটাকেও আমরা দেখেছি এত বেশি জাল কাগজ নিয়ে তারা গেছেন যে এখন আবার ওটা বন্ধ করে রেখে দিয়েছে ইটালি। তো এখানে ব্যাপারটা হচ্ছে ন্যায় এবং নিয়মানুবর্তিতা, এবং ঠিক মতো না করলে বাইরের বাজার ওপেন করা সম্ভব না। এই জায়গাগুলোতে দায়বদ্ধতার জায়গায় আনা। সেবাদানকারী প্রতিষ্ঠান প্রতিবারের মতন আমরা আলাপ করেছি এই জেলা কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বয়েসেল, এদের কথা। এবং মানে যেই জিনিসগুলো দেখেছি, আমাদের যে টিটিসি রয়েছে সেখানে কোনো রকম কিন্তু এটা যেন একটা স্টেটমেন্ট ছিল, আমার 110টা টিটিসি করে ফেললাম, হ্যাঁ, এটা যেন একটা পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল। কিন্তু এই যে টিটিসি গুলো করা হয় তার কোনো ফিজিবিলিটি স্টাডি করা হয়নি, ফলে এই টিটিসি গুলোতে এখন 1/3 ট্রেনিংও দেওয়া সম্ভব হচ্ছে না। যে এদের শ্রমিকরাই যাবার আগে যে 3,500 করে টাকা দিয়ে যান, হ্যাঁ টাকা দিয়ে যান, সেই টাকা থেকে হচ্ছে সরি মানে 95 কোটি টাকা দিয়ে এটা তৈরি করা হয়েছিল। এবং কথা ছিল যে এটার ভিতরে বেজানার ওয়েলফেয়ার থেকে আর কোনো টাকা নেওয়া হবে না। কিন্তু আমরা দেখেছি এই ব্যাংক তো আসলে যাদের নিয়ে তৈরি হয়েছে তারা প্রথম দিকে যথেষ্ট মানে অনিয়মিত প্রক্রিয়ায় সেখানে লোক নিয়োগ হয়েছে, যার ফলে দক্ষ লোক সেখানে নেই। অন্যদিকে আবার এই ব্যাংকের এই স্বল্প মূলধন নিয়ে সে সর্বত্র যেতেও পারছে না, ফলে কভার করতে পারছে না। অন্যদিকে আবার এই ব্যাংকটার পরিচালনা পর্ষদ ব্যুরোক্রেটিক, এখানে সব ব্যুরোক্রেট, বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যুরোক্রেটরা এই ব্যাংক পরিচালনা করছেন। আমলারা কি ব্যাংক পরিচালনা করতে পারেন? প্রাইভেট সেক্টরের কোনো রিপ্রেজেন্টেশন বা প্রাইভেট ব্যাংকারের রিপ্রেজেন্টেশন, ওই দূরদৃষ্টিটা এখানটায় নাই। তো যার ফলে কি হচ্ছে, ব্যাংকটা কিন্তু সেইভাবে সাকসেসফুল না। অথচ আবারও এই ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ড থেকে আরো 380 কোটি টাকা এখানে ঢালা হয়েছে। তা এটা কার? এটা মাইগ্রেন্টের টাকা। হ্যাঁ, এখন এই মাইগ্রেন্টের টাকা দিয়ে যদি আমি ব্যাংক করি বা ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ড পরিচালনা করি, বেতন তো নিশ্চয়ই আমি মাইগ্রেন্টের টাকা থেকে দেব না। কিন্তু ব্যাপারটা যা দাঁড়িয়েছে, ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ডের স্টাফের বেতন থেকে শুরু করে সব এখান থেকে আসছে। এটা তো আসা উচিত সরকারের রেভিনিউ বাজেট থেকে, কিন্তু সেটা হচ্ছে না। এখন আমাদের জোর দাবি হচ্ছে এই মুহূর্তে এই জিনিসগুলি ঠিক করা দরকার, যে এদের টাকা এবং এই 3,500 টাকা দরকার কিনা, কেন 3,500 টাকা হলো, যেখানে মাত্র 100 টাকা ছিল সেখান থেকে বেড়ে 300 টাকা, 400 টাকা, 500 টাকা, একেবারে 3,500 টাকা। তারপরে আবার 1,000 টাকা ইন্স্যুরেন্স হিসেবে তাদেরকে দিতে হচ্ছে। এই পুরো টাকাটা কমিয়ে আনা প্রয়োজন, কারণ এর কমিয়ে আনার পরেও অভিবাসীদের সেবা দেওয়া সম্ভব। এই টাকা দিয়ে এখন যেভাবে বিদেশ যাওয়া বা ওইখানের দূতাবাসের সহযোগিতা বা যেই কাজগুলো হয়, সেই কাজগুলো একেবারেই অনুচিত। কারণ এটা অভিবাসীর টাকা, অভিবাসীদের জন্য সরাসরি ব্যয় করার কথা। লেবার উইং সম্পর্কে যে কথাটা সবসময় মনে হয়েছে, কিন্তু রাজনৈতিক সরকার থাকলে আমরা সেই কথাগুলো বলবার সাহস করিনি। এখন বলছি, সেটা হচ্ছে 30টি লেবার অ্যাটাচমেন্ট অফিস বাংলাদেশে রয়েছে বিভিন্ন জায়গায়। এই 30টি অফিসের ভিতরে 8টি রয়েছে এমন জায়গায় যেখানে আমার লেবার যায় না। তাহলে এগুলো কি? এগুলো কারোর জন্য একটা বিদেশ যাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। সেই কারণেই দেখছি অস্ট্রেলিয়া, ওখানে কি আমার লেবার যায়? রাশিয়া, স্পেন, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ আফ্রিকা, মরিশাস, এইসব দেশে কি আমার লোক যায়? এইসব দেশে আমার লেবার অ্যাটাচের অফিস স্থাপন করা হয়েছে। আমরা বলেছি যে এই পদগুলো দ্রুত সরিয়ে এনে যেখানে লেবার যায় সেখানে দূরের জায়গায় 3 জন তোমরা নিয়োগ দাও, কিন্তু এই রাশিয়াতে বা অমুক জায়গায় এদেরকে দেওয়ার প্রয়োজন নেই। যদি হংকং এর কথা চিন্তা করি, হংকং এর 200 মতন লোক যাচ্ছে, এই ধরনের অল্প সংখ্যক, এটা তো এমবেসি ম্যানেজ করতে পারার কথা।
সেখানে লেবার অ্যাটাশে কেন? আমি এখানে বললে সেটা তখন 9টা হয়ে যাবে। হ্যাঁ, জাপানে যায় যারা মোটামুটি শিক্ষিত, সেখানে তো আমি তো শ্রমিক পাঠাচ্ছি না, সেখানে আমার লেবার অ্যাটাশে কেন দিতে হবে? এমএসসি তো সেটা ম্যানেজ করতে পারে। এখন অভিযোগের ক্ষেত্রেও আমরা দেখছি যে প্রচুর অভিযোগ আগে আসতো, কারণ অনলাইনে একটা ব্যবস্থা ছিল আর আরেকটা ব্যবস্থা ছিল সরজমিনে। অনলাইনের ব্যবস্থাটা কি করলো? বন্ধ করে দেয়া হলো। কেন? আইএলও একটা নতুন প্রকল্প শুরু করবে বিধায়, অথচ 2018 থেকে আজ পর্যন্ত সেই প্রকল্প শুরু করা হয়নি বিধায় আর অনলাইনে অভিযোগ দেয়া যাচ্ছে না। রিক্রুটিং এজেন্সির যে অভাবনীয় সংখ্যা বৃদ্ধি ঘটেছে গত 3-4 বছরে, সেটাও একটা অ্যালার্মিং ব্যাপার। যেটা হয়েছে যে 2015 পর্যন্ত 750, 800, 850 রিক্রুটিং এজেন্সি, প্রতিবারই 20-25 জনের লাইসেন্স আইদার সাসপেন্ডেড হয় অথবা সাময়িকভাবে অথবা বাতিল হয়। অথচ এখন মনে করেন গত 2 বছরে অর্থাৎ 2022-এ এবং 2023-এ 800 নতুন রিক্রুটিং এজেন্সিকে লাইসেন্স দেয়া হলো। কেন দেয়া হলো? করাপশন এবং সিন্ডিকেটে এরা নতুন করে এইসব লোকজন ঢুকবেন যারা লাইসেন্স দিলেন। তাহলে এই বিশাল পরিমাণ 2300 মতো রিক্রুটিং এজেন্সিকে কিভাবে ম্যানেজ করবে? এবং বাইরের দেশগুলি যখন বলে এতগুলি রিক্রুটিং এজেন্সি নিয়ে আমরা করতে পারবো না, আমরা নির্ধারিত কয়েকজন থেকে নেব, তখন আমার বলার মুখটা কোথায় থাকে? বিভিন্ন জায়গায় 500 বেশি রিক্রুটিং এজেন্সি নাই, আমার দেশে এটা এত নাম্বারে পরিণত করা হয়েছে। এখন ডিজিটাল দুর্নীতির কথাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একটা প্রবাসী অ্যাপ তৈরি করে এবছরের গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরে আমি বলবো 2021 সালে যে অ্যাপ তৈরি হয়েছিল, যেই সব বিষয় থেকে তারা টাকা সংগ্রহ করেছে, আমি এখানে একটা ফিগার ড্র করার চেষ্টা করেছি। এই পরিমাণ টাকা অকারণে ওই প্রবাসী অ্যাপ, তারপরে হচ্ছে সরকারের আইসিটি এবং আরেকটি এনজিও, এটা কিন্তু অকারণে অভিবাসীদের কাছ থেকে নিয়েছে। এখন অভিবাসনের আইন এবং নীতির ভেতরেও বেশ কিছু পরিবর্তন আসছে, সেগুলো আমি আলোচনা করব না। আন্তর্জাতিক আইনেও কিছু পরিবর্তন আমরা পেয়েছি, সেগুলোও আলোচনা করব না। আমি চলে আসব সরাসরি সাল থেকে 2023-24 সাল পর্যন্ত আমরা যখন বাজেটটা দেখি, সরকারের অ্যানুয়াল বাজেট দেখি, সেই অ্যানুয়াল বাজেটে 0.05% থেকে 0.01, এটা ভুল আছে, প্লিজ একটু ঠিক করে দেন, 0.01, হ্যাঁ না 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 ঠিকই আছে, 0.10, অর্থাৎ মাত্র 10 টাকা। হ্যাঁ, এখানটায় আপনার 10 টাকাও তো না, কত হচ্ছে 10 পয়সা, 10 পয়সা খরচ করছি আমি একটা অভিবাসী এই পুরো সেক্টরটা পরিচালনা করতে, যেটা আমাকে $26 বিলিয়ন এনে দিচ্ছে। তাকে পরিচালনা করতে আমি বাজেটের এই পরিমাণ টাকা খরচ করছি, এত অল্প টাকা খরচ করছি। সেখানে আমরা দাবি করছি যে এটা তো কোনো রাজনৈতিক সরকার নয়, সুতরাং এই কিন্তু মানুষের জন্য কাজ করতে পারে, এবং করে এখানটায় কিন্তু আমরা দাবি করেছি জাতীয় বাজেটে ন্যূনতম 1% এই খাতে বরাদ্দ দেওয়ার জন্য, অথবা আমাদের যে রেমিটেন্স আসে তার 5% পরিমাণ টাকা এই খাতে বরাদ্দ দেওয়ার জন্য। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে বিভিন্ন রকমের কমিশন গঠন করা হয়েছে, তাই না? 15টা কমিশন আমরা দেখেছি, কিন্তু এইরকম একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ 1% অথবা রেমিটেন্স যা আসে তার 5%, যে কোনো একটা। আর অন্যদিকে আপনি দেখেন যে 15টি কমিশন গঠিত হয়েছে, তো এই সরকারের উচিত ছিল না একটা কমিশন গঠন করা লেবার মাইগ্রেশনে? এখন দেরি হয়ে গেছে, এখন আর কমিশন গঠন করে নেই। তবে দেখা যাচ্ছে যে অভিবাসীদের কান্নাটা অনেক সময় শোনা যায়, অনেক সময় শোনা যায় না। শোনা যায় না দেখে এখানে কিন্তু একটা কমিশন হয়নি। এখন কমিশন না করেও দ্রুত কিভাবে তারা এটার একটা মানে এদের কাজগুলোকে করবেন সেই ব্যাপারে একটা দিক নির্দেশনা তৈরি করা প্রয়োজন। এখন এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে 110টি টিটিসি তৈরি করা হয়েছিল রিক্রুটিং এজেন্সিগুলোকে, এই টিটিসি গুলোকে লোকবল দেওয়ার থেকে শুরু করে বাজেট অ্যালোকেশন থেকে শুরু করে সমস্ত কিছুই প্রয়োজন এখন। এবং এরপরে আসছে নারী অভিবাসন।
নারী অভিবাসনের ক্ষেত্রে আমরা মনে করছি যে আধুনিক দাসত্ব বন্ধ করে নিরাপদ কর্মসংস্থানের সুযোগ খোঁজা, নির্যাতিত কর্মচ্যুত নারী অভিবাসীদের আইনি সহায়তা দেয়া, সামাজিক মনোসামাজিক সেবা ইত্যাদির জন্য, যৌন হয়রানি ইত্যাদির জন্য জন্ম নেওয়া শিশু সন্তানের রক্ষণাবেক্ষণ, এই প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বাজেট অ্যালোকেশন এবং তার নিরাপত্তার দিকে কাজ করা প্রয়োজন। এখন আপনারা জানেন